এই নিহাদ, তুমি কিন্তু দিনকে দিন অনেক পাজি হয়ে যাচ্ছ। নিহাদ, আমি আবার কি করলাম? কি করলা বুঝতে পারছেন না বুঝি? পাজি ছেলে, বারবার ব্রেক করছো কেন? নিহাদ, দেখছো না রাস্তা কেমন ভাঙা? আমাকে শক্ত করে ধরে বসো। হ্যাঁ, আমি তোমার বাইকে উঠলেই রাস্তা ভেঙে যায়। বারবার ব্রেক করে মজা নেওয়ার বুদ্ধি। পাজি কোথাকার। নিহাদ, 10টা না 5টা না, একটা মাত্র সোনার টুকরা গফ আমার। একটু তো মজা নিতেই পারি, তাই না মিস নিতু? নিতু, জি না। অনেক মজা নিয়েছেন, এবার বাসায় যেতে হবে। নিহাদ, আর একটু থাকো না প্লিজ। তোমাকে যেতে দিতে ইচ্ছা করে না। নিতু, অলরেডি 5টা বেজে গেছে। আব্বু আম্মু অনেক টেনশন করবে। এই দেখো, আব্বুর কথা বলতে না বলতে আব্বুর ফোন। নিতু, হ্যাঁ আব্বু বলো। বাবা, তুই কোথায়? 5টা বেজে গেছে, এখনো বাসায় ফিরিসনি কেন? নিতু, আব্বু আমি বন্ধুদের সাথে আছি, এখনই আসছি। আব্বু, কোথায় আছিস বল, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। নিতু, আব্বু তুমিও না, আমি রিকশা করেই আসছি। তুমি টেনশন করো না তো। রাখছি, বাসায় এসে কথা হবে। নিহাদ মন গোমরা করো নিতুর দিকে তাকিয়ে আছে। আর এটা নতুন কিছু না। নিতুকে বিদায় দেওয়ার বেলায় এটা রোজকার রুটিন। নিতুর তো কিছুই করার নেই। এমনিতে বাবা মার চোখ ফাঁকি দিয়ে নিহাদের সাথে দেখা করতে হয়। তার উপর যদি দেরি করে বাসায় ফেরা হয়, সে সুযোগও হারাতে হবে। নিহাদের সাথে নিতুর সপ্তাহে 2-3 বার তো দেখা হয়ই, তবুও বাসায় ফেরার কথা শুনলেই নিহাদ কাদো কাদো হয়ে যায়। নিতু নিহাদের গালে হাত দিয়ে, মন খারাপ করে না বাবু সোনা। আগামী পরশু দিন তো আবার দেখা হবে, সেদিন বেশি সময় দিব বাবু। নিহাদ, তুমি প্রতিবার একই কথা বলো, আগামীবার দেখা করতে আসলে বেশি সময় দিব। আর প্রতিবারই একটু খানি সময় দিয়ে চলে যাও। নিতু, রাগ করে না বাবু। প্রমিস, আগামী দিন তোমাকে অনেক সময় দিব। কথাটা বলেই নিতু আশপাশে চোখ ঘুরিয়েই নিহাদের ঠোঁটে একটা কিচ করে দিল। বাই বাবু সোনা। এই দেখো, আব্বু আবারও ফোন করছে। নিতু 4-5 কদম সামনে এগোতেই নিহাদ নিতু বলে ডাক দিল। নিতু নিহাদের ডাক শুনেই মাথা ঘুরিয়ে পেছনে তাকাল। নিহাদ, আই লাভ ইউ জান পাখি। নিতু আবার ও নিহাদের কাছে এসে আই লাভ ইউ টু জান বলে আবার ও একটা কিচ করে দ্রুত হেঁটে সামনের দিকে চলে গেল। যাওয়ার সময় নিতু একবার ও পেছনে ফিরে তাকায়নি। পেছনে তাকালেই নিহাদের মলিন মুখটা দেখলেই বাসায় যেতে ইচ্ছা করবে না। নিহাদ এখনো সেখানে দাঁড়িয়ে আছে। যতদূর চোখ যায় নিতুকে দেখে তৃপ্ত হচ্ছে। নিতু আর নিহাদের বাসার দূরত্ব খুব একটা বেশি না। নিতু যেখানে থাকে সেখান থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। নিতু আর নিহাদের পরিচয়টা হয় একটু ব্যতিক্রমভাবে। ব্যতিক্রম বলতে 2 বছর আগেও কেউ কাউকে চিনত না, কখনো দেখাও হয়নি। 2 বছর আগে নিতু আর নিহাদ দুজনই অনার্স 2nd ইয়ারে পড়ত। তবে ভার্সিটি ভিন্ন। নিহাদের সবচাইতে কাছের বন্ধু শাওন, আবার নিতুর সবচাইতে কাছের বান্ধবী ঈশিতা। তারা আবার একে অপরকে ভালোবাসত। আর তাদের দুজনকে বাসা থেকে পালাতে সাহায্য করেছিল এরা দুজন। ঈশিতার বাবা পুলিশ অফিসার, এমনি এমনি তো ছেড়ে দেবে না। ফলস্বরূপ নিহাদ আর নিতুকে থানায় উঠিয়ে আনা হয়। এটাই ছিল তাদের প্রথম দেখা। এর আগে কেউ কাউকে দেখেনি। দুজনকে একই সাথে ঘণ্টা খানেক হাজত বাসও করতে হয়েছিল। সেখানে বসেই প্রথম পরিচয় পর্ব, নাম্বার নেওয়া, আর তারপর থেকে এখনো পর্যন্ত চলছে।
প্রথমে বন্ধুত্ব পরে আরও কাছে আসা, পরবর্তীতে একসাথে বেঁচে থাকার প্রতিশ্রুতি। নিতু আর নিহাদ দুজনই বেশ প্রভাবশালী ঘরের। নিহাদ তার বাবা মায়ের একমাত্র সন্তান। বিষয় আশয় যা কিছু সবই নিহাদের। তবে নিজে ভবঘুরে বাবার টাকায় 420 করে বেড়ায়। নিতুর ফ্যামিলি বলতে বাবা মা আর যমজ 2 বোন, নিতু আর মিতু। দেখতে অবিকল একই রকম, পার্থক্য নিতু চশমা পরে। এই চশমা পরা দেখেই নাকি নিহাদ নিতুর প্রেমে পড়েছে। মানুষ তার গার্লফ্রেন্ডকে কত কিছু গিফট করে আর নিহাদ রংবেরঙের চশমা গিফট করে। সেসব কথা না হয় পরে বলবো, এখন বাস্তবে ফিরে আসি। নিহাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসার দিকে রওনা করল। নিতু রিকশা থেকে নেমে নিজের হাত ঘড়িতে তাকিয়ে দেখে 6:12 বাজে। নিতু বুকে ফু দিয়ে সোজা বাসার ভেতরে চলে গেল। সেখানে সবাই বসে আছে, তবে বাবাকে একটু চিন্তিত দেখাচ্ছে। নিতু মিতুকে চোখের ইশারায় ব্যাপার কি জানতে চাইল। মিতু ও মুখটা কুঁচকে কিছু একটা যে ব্যাপার আছে সেটা বুঝিয়ে দিল। নিতু সেখানে না দাঁড়িয়ে নিজের রুমের দিকে যাওয়ার সময় মিতুকে ডেকে নিল। নিতু, এই কি হয়েছে বলতো? বাবাকে অমন চিন্তিত দেখাচ্ছে কেন? মিতু, বলতে পারি, তার আগে আমাকে 200 টাকা দে, তাইলে বলবো। নিতু, কেন? তোকে টাকা দিতে হবে কেন? তোর বলা লাগবে না, আমি আম্মুর কাছ থেকেই জেনে নিব। মিতু, ওকে ট্রাই করে দেখতে পারিস। সবাই আমাকে নিষেধ করেছে তোকে কথাটা না বলতে, তবুও ভেবেছিলাম তুই 200 টাকা দিল বলে দিব। অবশ্য স্যার বলা হলো না। নিতু এবার খানিকটা ভেবে পার্স থেকে টাকাটা বের করে মিতুকে দিয়ে, এবার বল কি কথা? মিতু, কথাটা হলো আজকে বিকালে। নিতু, টাকা পেয়েছিস তো এখনো চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। মিতু, বাব্বা, তোর তো দেখি তরস হইছে না। মনের ভেতর ঢেউ বয়ে যাচ্ছে বুঝি? নিতু, দেখ মিতু, ঢং করবি না বলে দিলাম। আব্বু কেমন মন মরা হয়ে বসে আছে আর তুই এখানে ঢং করছিস? মিতু, বাড়ির বড় মেয়েকে বিয়ে দেওয়ার সময় বাবারা একটু মন মরা হয়ে যায়। ও কিছু না, তুই প্রিপারেশন নে। নিতু, ওই কিসের প্রিপারেশন নিব? আর কিসের বড় মেয়ের বিয়ে? মিতু, আহারে বইন, আমার কিচ্ছুটি বোঝে না। তুই বাড়ির বড় মেয়ে, তোর বিয়ে। আজ সাজিদ ভাইয়া এসেছিল। ফুফু তোকে তার ছেলের বউ করে নিতে চাই। নিতু, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? মিতু, আমি পাগল হয়নি। পাগল হয়েছে সাজিদ ভাইয়া। সে নাকি তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। কখনো বলেনি ভাইয়ার চাকরি হয়েছে আর থাকতে পারল না। নিতু, তো বাবা কিছু বলেনি? মিতু, হ্যাঁ বলেছে তো। আজ রাতেই তোকে দেখতে আসার কথা বলে দিয়েছে। হা 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 হা। তোর দিন শেষ। নিতু, দেখ, আমার কিন্তু ফাজলামি ভালো লাগছে না। মিতু, আরে কি বলিস, ফাজলামি তো এখনো শুরুই হয়নি। তোদের বিয়ে হবে, হানিমুনে যাবি, বাচ্চা হবে। হাউ রোমান্টিক। নিতু, তোর রোমান্টিকের কথায় আগুন। এত রোমান্টিক তো তুই বিয়ে করে নে। আমি এখন বিয়ে করতে পারবো না। এখন আমার রুম থেকে যা। আমাকে একা থাকতে দে। ওকে, যাচ্ছি। তবে মনে রাখিস আজ রাত। সাজিদ ভাইয়া। হা 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 হা। বিয়ের কথা শুনে নিতুর মাথা বনবন করছে। মন চাইছে সাজিদ ভাইয়ার কানের নিচে 2টা মিডিয়াম দিতে। এত ছেচড়া কেন? মামাতো বোনকে বিয়ে করতে চাইছে। মনে মনে এত কুবুদ্ধি দেখে তো কখনো মনে হয়নি। সে যাই হোক, রাতে আসলে বুঝিয়ে বলা যাবে। মনে মনে নিহাদকে একটা ফোন করি। বাসায় পৌঁছে গেছি জানিয়ে দেই। নিতু ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করল।
মনে হয় ফোন হাতে নিয়ে বসেছিল কখন কল করব। নিতু, এই তুমি কোথায়? নিহাদ, বাসাতে। সবে মাত্র ফেসবুকে লগইন করলাম। হ্যাঁ, তুমি ফেসবুক নিয়েই থাকো। এদিকে আমার বুকে অন্য কেউ লগইন করুক। নিহাদ, কি সব যা তা বলছ? বাসায় গিয়ে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? নিতু, মাথা খারাপ হয়নি। তোমাকে বলেছিলাম না আমার ফুফাতো ভাই সাজিদের কথা? নিহাদ, হ্যাঁ তো কি হয়েছে? নিতু, এখনো কিছু হয়নি। তবে হতে চাইছে। নিহাদ, কি? নিতু, ও আমার বাচ্চার বাবা হতে চাই মামা না। নিহাদ, কি বলছো এসব? ব্যাপার কি বলো তো? নিতু, মিতুর কথাগুলি বলল। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি। ওই ব্যাটা রাতে আমাকে দেখতে আসলে ওর কানের নিচে 2টা দিব। লুচ্চা একটা মামাতো বোনকে বিয়ে করতে চাই। নিহাদ, আহা, মাথা গরম করো না। এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। নিতু, হ্যাঁ, তুমি মাথা ঠান্ডাই রাখো। তোমার তো কিচ্ছু করার মুরদ নেই। মাথা ঠান্ডা করে বসে থাকো, এদিকে আমার বিয়ে হয়ে যাক। নিহাদ, শোনো, তুমি যেভাবেই হোক এবারেরটাও ক্যান্সেল করো। কালকের মধ্যেই বাবাকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে বলবো। নিতু, হ্যাঁ, তোমার মুরদ জানা আছে। এই দিয়ে 26টা বিয়ে ক্যান্সেল করেছি। মনে রেখো, এটাই শেষ, না হলে অন্য কাউকে বিয়ে করে নিব, বলেই ফোন কেটে দিল। নিহাদ বেশ কয়েকবার ফোন করেও কাজ হয়নি। সে ভালো করেই জানে যত যাই করুক নিতু আর ফোন তুলবে না। তাই একটা SMS দিয়ে ভাবনায় বসে গেল। সত্যি তো বিয়ে উপযুক্ত মেয়ে এভাবে তো কেউ বসিয়ে রাখবে না। যেভাবেই হোক আজ আব্বুকে নিতুর কথা বলতেই হবে। কিন্তু বলবো কিভাবে? আব্বুর সাথে বিয়ের কথা বলা তো দূরের কথা, সামনে দাঁড়াতেও ভয় লাগে। তবে কোনো রকমে আম্মুকে রাজি করাতে পারলেই কেল্লা ফাতে। আশা করি আম্মুও অমত করবে না। নিতু মাশাল্লাহ দেখতে যেমনই রূপবতী তেমনি মায়াবী। না করার কোনো প্রশ্নই ওঠে না। নিহাদ ল্যাপটপটা বালিশের ওপর রেখেই আম্মুর রুমের দিকে পা বাড়িল। প্রতিটা ছেলেরই একদিন না একদিন বীরপুরুষ হতে হয়। আজ নিহাদের পালা। রবীন্দ্রনাথের বীর পুরুষের মতো মায়ের সামনে দাঁড়িয়ে পড়ল। নিহাদ, আম্মু, সব কিছু বলল। এদিকে সন্ধ্যা হতে না হতে নিতুকে দেখতে চলে এসেছে। সাথে ফুফু ফুফাও আছে। সাজিদকে দেখা মাত্রই নিতুর সারা শরীরে আগুন জ্বলছে। ইচ্ছা না থাকলেও আব্বু আম্মুর ভয়ে সাজিদের সামনে যেতে হল। কি লুচ্চার লুচ্চা, কেমন করে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। এখনই কিছু না করলে আরও পস্তাতে হবে। মনে মনে নিতু মিতুকে কনুই দিয়ে গুথা দিল। কারণ আগে থেকেই প্ল্যান সেট করা আছে। এখন শুধু স্টেজ পারফরমেন্সটা বাকি। মিতু, আব্বু আপু আর ভাইয়াকে আলাদা করে কথা বলার সুযোগ দিল হতো না? নিজেদের মধ্যে কথা বলে নেওয়া ভালো। আব্বু আম্মু প্রথমে অমত করলেও পরে ঠিকই যেতে দিয়েছে। নিতুও মনে মনে বলল এই সুযোগ যা করার এবারই করতে হবে। সাজিদ আর নিতু সিঁড়ির পাশের রুমটাতে দাঁড়িয়ে আছে। নিতু, ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা আছে। সাজিদ, হুম বলো। তোমার যত ইচ্ছা বলতে পারো। নিতু, আসলে কিভাবে যে বলি কথাটা। সাজিদ, নির্ভয়ে বলো। নিতু, আসলে ভাইয়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে, নিতুকে আর বলতে দিল না। সাজিদ, হ্যাঁ, তুমি কাউকে ভালোবাসো। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। নয়তো তুমি প্রেগন্যান্ট। তাই তো। এসব বলবে? নো প্রবলেম। হাজারটা ছেলের সাথে রিলেশন থাকলেও আমার কোনো প্রবলেম নেই। প্রেগন্যান্ট হলেও নো প্রবলেম। এবারশন করে ফেলো। তুমি আমাকে বিয়ে করছো, এটাই ফাইনাল।
নিতু, সাজিদ ভাইয়া মুখ সামলে কথা বলুন। আপনি ঠিকই ধরেছেন, আমি এই কথাগুলোই বলতে চেয়েছিলাম। আর জেনে রাখুন, আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করতে পারব না। এটাই ফাইনাল। সাজিদ নিতুর কানের কাছে মুখ নিয়ে কি যেন বলার সাথে সাথে নিতু গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে চড় বসিয়ে রুমের বাইরে চলে গেল। নিতু সাজিদকে নিজের সমস্ত শক্তি দিয়ে চড় মেরে বাইরে বেরিয়ে আসল। সাজিদের মুখে এমন কিছু সত্যি আশা করেনি। এমন নোংরা কথা শুনে তাকে ভাই ভাবতেও ঘৃণা হচ্ছে। নিতু বাইরে এসে সকলকে জানিয়ে দিল সাজিদকে বিয়ে করতে পারবে না। সাজিদ ও নিতুর পিছু পিছু হাজির। আব্বু আম্মু নিতুর এমন চড়া গলায় কথা বলতে শুনে অবাকই হলেন। কেননা নিতুর মতো শান্ত শিষ্ট মেয়ে হঠাৎ রেগে যাওয়া অবাক হওয়ারই কথা। সকলে নিতুর মুখের দিকে চেয়ে আছে, এমন কি আছে যার জন্য সাজিদকে বিয়ে করবে না। নিতু সাজিদের দিকে তাকিয়ে, আপনারা এখনই এই বাসা থেকে বেরিয়ে না গেলে আমি কথাটা বলতে বাধ্য হব। কিন্তু সাজিদের মধ্যে কোনো ভয়ের ছাফি নেই। উল্টে নিতুকেই দোষারোপ করছে। নিতু নাকি কোনো কারণ ছাড়াই তাকে থাপ্পড় দিয়ে বাইরে বেরিয়ে নাটক করছে। নিতু, আব্বু ও মিথ্যা বলছে। আমি ওকে বিয়ে করব না বলেছি ঠিকই, কিন্তু আমি এমনি এমনি ওকে থাপ্পড় দেইনি। আব্বু, তাইলে কেন থাপ্পড় দিয়েছিস? আমাদেরকে খুলে বল। আব্বু, ও আমার সাথে প্রথম থেকেই নোংরা আচরণ করছিল। আমি ওকে বিয়ে করতে পারবো না বলাতেই আরো নোংরামি শুরু করে দিয়েছে। আমার গায়েও হাত দেওয়ার চেষ্টা করেছে। আব্বু, সাজিদ তোকে কি বলেছে? আব্বু, আমি বিয়েতে রাজি না বলাতেই ও আমাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে রেপ করবে বলে হুমকি দিয়েছে। আমাকে রেপ করলে তখন নাকি ওকে বিয়ে করার জন্য পা ধরব। আমার কোমর ও ছুঁয়ে দেওয়ার ট্রাই করেছে। মেয়ের নামে এমন নোংরা কথা শুনতাই নিতুর বাবা আর নিজেকে সামলাতে পারলেন না। ভরা মজলিসেই নিজের জুতা খুলে সাজিদকে মারতে শুরু করল। সাজিদের এমন নোংরা মানসিকতার কথা শুনে অবাকই হল। সাজিদ এই বাসাতে হাজারো বার এসেছে, কখনো কেউ ভাবেইনি তার মানসিকতা এত নিচু। এত কিছু শুনেও সাজিদের আব্বু আম্মু ছেলের পক্ষ নিয়েই কথা বলছে। নিতুর বাবা এতক্ষণ বোনের দিকে তাকিয়ে নিজেকে সামলে রাখার চেষ্টা করছিল, কিন্তু ছেলের পক্ষ নিয়ে কথা বলাই আর সম্মান দিল না। লোক ডেকে বোন আর দোলাভাই সহ সাজিদকে গলা ধাক্কা দিয়ে বের করতে বলল। নিতুর বাবা হাই প্রেসারের রোগী, তার উপর বাসায় বিশৃঙ্খল পরিবেশ। নিতু মিতু দুজনই বাবাকে শান্ত করার চেষ্টা করছে। দারোয়ান দিয়ে গলা ধাক্কা দেওয়ায় সাজিদ রুখে দাঁড়াতে গেলে তার বাবা বাধা দিল। তবে যেতে যেতে শাসিয়ে গেল, তাকে দেখে নিব। নিতুর দিকে তাকিয়ে, তোকে যদি আমার পায়ে ধরে ক্ষমা না চাইয়েছি তো আমার নাম সাজিদ চৌধুরী না। এই মুহূর্ত থেকে সব সম্পর্ক শেষ। তোর জীবনে এমন হাল করব যে নিজেকে নিজে দেখেও ভয় পাবি। বাপ বেটি দুটোকেই দেখে নিব, দুটোকেই নরক দেখিয়ে ছাড়ব। দারোয়ান আর কিছু বলতে না দিয়ে ঠেলে গেটের বাইরে বের করে দিল। বাবাকে মাঝে রেখে নিতু আর মিতু দুই পাশে বসে আছে। কেউ ভাবতেও পারেনি হঠাৎ করে বাড়ির পরিবেশ এমন বিগড়ে যাবে। নিজের রক্তের সম্পর্ক ছিন্ন হতে হবে। মুহূর্তের মধ্যে সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে। রাত প্রায় 12টা বেজে গেছে, তবুও বাবাকে বিচলিত দেখাচ্ছে। বাবা হাতের ইশারায় নিতু মিতুকে নিজের রুমে যেতে বলল। তাদের ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ বাবার পাশে বসতে, কিন্তু পরিস্থিতি বুঝে আর কথা বাড়াল না। আম্মুকে আব্বুর খেয়াল রাখার কথা বলে নিজেদের রুমে চলে গেল। নিতু মিতু যমজ হলেও তাদের খেয়াল খুশি ভিন্ন। দুজনের অভ্যাসও আলাদা। নিতু অন্ধকারে ঘুমাতে পারে না, আবার মিতুর আলো জ্বেলে রাখলে ঘুম আসে না। নিতু নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল।
ইচ্ছা না থাকলেও লম্পটটাকে দেখাতে মুখে মেকআপ দিতে হয়েছিল। ট্যাবের পানিতে ইচ্ছামতো মুখটা ধুয়ে নিল। আগে জানলে লম্পটটার সামনে যাওয়া তো দূরের কথা, রুম থেকেই বের হতাম না। নিতু ফোনটা হাতে নিতেই দেখে নিহাদের 100-র উপরে মিসড কল, সাথে শতেক খানেক SMS। ফোনে না পেয়ে বেচারা বারবার কল করে গেছে। নিতু নিজেই কল ব্যাক করল। নিহাদ প্রথমবারেই ফোন পিক করল। এতবার ফোন করে নিতুকে না পেয়েও তার মধ্যে বিন্দুমাত্র রাগ নেই, বরং তার শরীর ঠিক আছে কিনা জানতে চাইছে। নিহাদ, একটা সুখবর আছে। নিতু, কি সুখবর? নিহাদ, বলতে পারি, তবে কাল দেখা হলে 50টা পাপ্পি দিতে হবে, নয়তো বলবো না। নিতু, দেখো এমনিতে ভালো লাগছে না, ফাজিলামি করো না। বললে বলো, না বললো গুড নাইট। নিহাদ, আরে রাগ করো কেন? বলছি তো। আমার তেলে বেগুনে জ্বলে ওঠা জান পাখিটা জানো আজ বাসায় কি হয়েছে? নিতু, কি? নিহাদ, পাপ্পি দিবা তো? নিতু, বাই, গুড নাইট। নিহাদ, এই না না, আব্বু আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। কাল তোমাদের বাসায় যাবে বিয়ের কথা বলতে, একটানে বলে দিল। কথাটা শুনেই নিতুর মন ভালো হয়ে গেছে। নিহাদ যে সত্যি বাসায় বিয়ের কথা বলেছে ভাবতেই পারছে না। নিতু, এই নিহাদ, তুমি মজা করছো না তো? নিহাদ, সত্যি বলছি সোনা, কাল আব্বু বিয়ের কথা বলতে তোমাদের বাসায় যাবে। এবার কি পাপ্পি দিবা? নিতু, 50টা না, কাল তোমাকে 100টা পাপ্পি দিব। তার আগে বলো কিভাবে রাজি করালে? নিহাদ, কোনো কষ্টই করতে হয়নি। আম্মুকে তোমার কথা বলেছি আর আম্মু আব্বুকে। এমন একটা হুড়পড়ি দেখে রাজি না হওয়ার তো কিছু নেই। নিতু, তোমার না সবটাতে বাড়াবাড়ি। আমি মোটেও হুড়পড়ি না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত কথা বলল। ভোরে মুয়াজ্জিনের আজান শুনে ঘুমাতে গেছে। নিহাদের ঘুম ভাঙল মায়ের ডাকে। ঘুম ভেঙেই দেখে তার ফোনে একটা MMS এসেছে। MMSটা ওপেন করতেই হাত থেকে ফোনটা পড়ে গেল। নিতু আর নিহাদের প্রেমালাপ চলল ভোর রাত পর্যন্ত। মুয়াজ্জ হ্রস্বই কার্নের আজান শুনে ঘুমাতে গেছে, কিন্তু ঘুমের দেশে হারিয়ে যাওয়ার সৌভাগ্য হল না। সূর্য মামা ও কি দিতেই মায়ের ডাকাডাকি শুরু। অন্য দিন হলে নিহাদ ঘাপটি মেরে শুয়েই থাকত, কিন্তু ব্যাপার কিছুটা ভিন্ন। যত দ্রুত তৈরি হতে পারবে তত দ্রুত নিতুদের বাসায় যেতে পারবে। আব্বু যে তার জন্য নিতুকে দেখতে যাচ্ছে ভাইতেই নাচতে ইচ্ছা করছে। এতদিনের স্বপ্ন বোধহয় সত্যি হবে। নিহাদ ফ্রেশ হয়ে এসে দেখে আব্বু আম্মু দুজনই রেডি। তাদের নাস্তা করাও শেষ। খুশির চোটে নাস্তা না করেই বেরিয়ে পড়ল। নিহাদ যে মাত্রা ছাড়া বেশি এক্সাইটেড সেটা আব্বুর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হল না। যে কিনা মানুষের চোখ দেখে ভেতরের খবর বলতে পারে, তাকে ফাঁকি দেওয়া এত সোজা না। আব্বু নিহাদকে পেছনের সিটে বসতে বলল। আজ আব্বু নিজেই ড্রাইভ করবে। নিহাদ, আব্বু আমি থাকতে তুমি কেন গাড়ি ড্রাইভ করবে? তুমি বরং আম্মুর সাথে পেছনের সিটে বসো। আব্বু, আমাদের ভাবনা আমরা ভেবে নিয়েছি। তুমি যে পরিমাণ এক্সাইটেড তাতে ড্রাইভ করলে মেয়ের বাসায় না গিয়ে হাসপাতালে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। নিহাদ যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সেটা দেখে আম্মু মুচকি মুচকি হাসছে। আম্মু, যা তুই পেছনের সিটে গিয়ে বয়, আমি তোর আব্বুর পাশেই বসলাম। নিহাদ, তাই বলে আব্বু। আম্মু, থাক থাক, আর বেশি কৃতজ্ঞতা দেখাতে হবে না। এখনই হাসপাতালে গেলে দাদি ডাকটা শুনতে দেরি হয়ে যাবে। তুমি চলো তো নিহাদের আব্বু। আর দেরি করো না। নিহাদ এবার আরো লজ্জা পেল। এই আম্মুটাও না।
এখনো বিয়েই করতে পারলাম না, হানিমুন হলো না, তার আগেই দাদি ডাক শুনবে। আমার আম্মু তো দেখছি বিদ্যুতের চাইতেও ফাস্ট। এদিকে নিতুর বাবাও গতকালের ঘটনাকে ভুলতে বসেছে। তিনি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। কাল বাসায় কত বড় একটা অঘটন ঘটে গেল। তারপরও যে এমন ভালো ঘর থেকে মেয়ের সম্বন্ধ আসছে, এর চাইতে সুখের আর কি হতে পারে। নিহাদের আব্বু আম্মু সোফাতে বসে আছে। পাশে নিহাদ মাথা নিচু করে আছে। তার সামনের সোফাটা খালি, হয়তো নিতুর জন্য রাখা হয়েছে। মুরব্বিদের কথা বার্তা শেষ করে নিতুকে আনতে বলল। এতক্ষণে নিহাদ একটু নড়েচড়ে বসেছে। মুরব্বিদের বকবকানিতে মাথা ধরে গেছে। নিতুকে দেখতে পেলে পুনরায় শরীরে এনার্জি পাওয়া যাবে। নিতু ট্রে ভর্তি জুসের গ্লাস নিয়ে হাজির হল। একে একে সবাইকে জুস দিল। নিহাদকে জুস দেওয়ার ছলে চোখ মারল। বিষয়টা আর কেউ না দেখলেও মিতুর চোখ এড়াল না। নিতুকে আব্বু আম্মু দুজনই দারুণ পছন্দ হয়েছে। নিহাদের চাইতে তারাই যেন তোর জোর করছে। আজই বিয়েটা দিতে পারলে বাঁচত। যদিও নিতু আর নিহাদ দুজনকে খুব কাছ থেকে জানে, তবুও ফর্মালিটি মেনে একাকী কথা বলার সুযোগ করে দিল। নিতু নিহাদকে তার রুমে নিয়ে, আচ্ছা আপনি কি আমাকে কিছু বলবেন? কিছু জানার থাকলে বলেন। আমি আবার পুরুষ মানুষে ভয় পায়। নিহাদ, ও আচ্ছা তাই বুঝি। এখনই আপনার ভয় ভাঙার ব্যবস্থা করছি, বলেই নিতুকে দেওয়ালের সাথে ঝাপটে ধরে লিপ কিস করে দিল। নিতু, এই ছেলে আপনার তো সাহস মন্দ না, আমাকে কিস করছেন। আপনাকে তো আমি। নিহাদ, হ্যাঁ বলুন। আমাকে আপনি কি? নিতু, আমি আপনাকে, বলেই নিতু ও নিহাদকে ঝাপটে ধরে ইচ্ছামতো কিস করল। নিহাদের সারা মুখ লিপস্টিকে লাল হয়ে গেছে। নিহাদ, এটা কি হলো? নিতু, যা হওয়ার তাই হলো। তুমি আমাকে কিস করে পার পাবে ভেবেছ? তুমি আমাকে কিস করেছ আর আমি তোমাকে। হিসাব বরাবর। নিহাদ, এখনো হিসাব বরাবর হয়নি, এই বলে নিতুকে কোলে তুলে বিছানার দিকে নিতেই কোথা থেকে মিতু বেরিয়ে এসে, বাকি হিসাবটা না হয় বাসর রাতে বুঝে নিবেন। মিতু যে লুকিয়ে তাদের সব রোমাঞ্চ দেখেছে সেটা কেউই খেয়াল করেনি। নিহাদ লজ্জাতে বোবা হয়ে গেছে। মিতু আরও এক ধাপ এগিয়ে সবাইকে বলে দিব বলে দৌড়ে পালাল। কোনো রকমে রোমান্সের দাগগুলো ধুয়ে বাইরে এসে শোনে বিয়ের দিন তারিখ সব ফাইনাল করা হয়ে গেছে। তাদের মতামতটাও কেউ জানতে চাইল না। কি আজব! আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। আজ রবিবার, তার মানে আর মাত্র 4 দিন। সবকিছু ফাইনাল করেই বাসায় ফিরল। নিহাদ ভাবতেও পারছে না এত তাড়াতাড়ি নিতুকে পেয়ে যাবে। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। আজ বৃহস্পতিবার। নিহাদের বাসা থেকে লোক গিয়ে নিতুকে হলুদ দিয়ে এসেছে। আজ রাতটা পেরোলেই নিতু তার হয়ে যাবে। কেউ আলাদা করতে পারবে না। নিতুকে বাসর রাতে কি সারপ্রাইজ দিবে সেই ভাবনাতে মত্ত হয়ে আছে। এদিকে ফোনের পর ফোন বেজেই চলেছে। অনেকবার রিং হওয়ার পর ফোন পিক করার সাথে সাথেই কেটে দিয়েছে। আননোন নাম্বার দেখে আর মাথা ঘামাল না। ফোনটা টেবিলের উপর রাখতে যাবে, ঠিক তখনই ওই নাম্বার থেকে একটা এমএমএস আসল। এমএমএস আসাতে নিহাদের আগ্রহ আরও বেড়ে গেছে। কোনো বন্ধু মজা করে কিছু পাঠিয়েছে ভেবে আগ্রহ নিয়েই ওপেন করল। কিন্তু এমন কিছু দেখবে নিহাদ কল্পনাতেও আনেনি। পুরো ভিডিও জোরেই নিতুর উলঙ্গ দেহ। অন্য একটা ছেলের সাথে দেহ খেলায় মেতে আছে। নিতু বিন্দু মাত্রও বাধা দেওয়ার চেষ্টাও করছে না। ভিডিওটা এডিট ভেবে বারবার দেখেও কোনো লাভ হল না। স্পষ্ট নিতুর মুখটা দেখা যাচ্ছে।
ছেলেটার সাথে নিজেও যে শরীরটা উপভোগ করছে সেটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরা দেখলেই বোঝা যাচ্ছে। নিজের হবু বউয়ের সাথে অন্য পুরুষের দেহের খেলা দেখে পুরো পৃথিবীটাই অচেনা লাগছে। যাকে নিয়ে এত স্বপ্ন সে কি না অন্যের বিছানায় শরীরের ক্ষুধায় মেতে আছে? নিহাদ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ফোনটা আছাড় দিল। খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে ফোনটা। তার চাইতেও হাজারটা টুকরো হয়েছে তার হৃদয়ে, চোখে মুখে। নিজের হবু বউয়ের সাথে অন্য পুরুষের দেহের খেলা দেখে পুরো পৃথিবীটাই অচেনা লাগছে। যাকে নিয়ে এত স্বপ্ন সে কি না অন্যের বিছানায় শরীরের ক্ষুধায় মেতে আছে? নিহাদ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ফোনটা আছাড় দিল। খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে ফোনটা। তার চাইতেও হাজারটা টুকরো হয়েছে তার হৃদয়ে। নিহাদের চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে। যাকে একটু খানি স্পর্শ করতে হাজারবার অনুমতি নিয়েছে সে কিনা পুরো দেহটাই অন্যকে বিলিয়ে দিচ্ছে। নিহাদের সব আশাই যেন ভেঙে চৌচির হয়ে গেছে। জীবনে এমন দিন দেখতে হবে কখনো ভাবেইনি। এতটা বছর নিতুর সাথে থেকেও তাকে চিনতে পারলাম না। ছলনাময়ী মেয়ে আমার সাথে ছলনা করে গেছে। চোখের সামনে নিতুর মায়াবী মুখটা ভেসে উঠছে। এমন মায়াবী চাহনির আড়লে যে এত বড় একটা নিকৃষ্ট সত্য লুকিয়ে আছে ভাবনাতেও আসেনি। নিহাদ বসা থেকে দাঁড়িয়ে পড়ল। যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে নষ্টামি করতে পারে তাকে কখনো হৃদয় তো দূরের কথা এই বাড়িতেও জাগা হবে না। যেখানে ভালোবাসার দাম নেই সেখানে কথার কি মূল্য আছে? মেয়েদের সব চাইতে দামি সম্পদ তার ইজ্জত। আর সেটা যখন অন্যের বিছানায় ভাগ করে নিয়েছে, তাকে আর এই হৃদয়ে স্থান দেওয়া সম্ভব হবে না। এই মুহূর্তে আব্বুকে দিয়ে না করে দিব। প্রয়োজন হলে আব্বুকেও সত্যটা বলে দিব। এমন পাপিস্ট মেয়েকে স্ত্রীর মর্যাদা মানায় না। নিহাদ দৌড়ে নিচে নেমে দেখে বাড়ি ভর্তি মেহমান। রাত প্রায় শেষ হতে চলল। তবুও কারো আনন্দের শেষ হয়নি। আব্বু নিজেও অন্যদের সাথে নাচ গান করছে। আম্মুকেও অনেক খুশি দেখাচ্ছে। আব্বু আম্মুকে এত ডেকেও কাজ হল না। তারা এখন মাস্তি মুডে আছে। যা শোনার কাল শুনবে। কিন্তু তাদের কিভাবে বোঝাবো যা বলার এখনই বলতে হবে। শেষ চেষ্টা হিসেবে নিতুকেও অনেকবার ফোন করেও লাভ হল না। কেউই ফোন তুলছে না। নিহাদ ব্যর্থ হয়ে নিজের রুমে ফিরে গেল। বাইরে আনন্দের বাজি ফুটছে আর আমার হৃদয়ে আগুন জ্বলছে। নিহাদ বসে থাকতে থাকতে হঠাৎ করেই তার মধ্যে জেদ চলে আসল। নিজেকে প্রেমিক না একজন পুরুষের আসনে কল্পনা করতে লাগল। প্রকৃত পুরুষ কখনো কান্না করে না, কষ্ট পায় না। তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করল। যে তার ভালোবাসার অভিনয় জড়িয়ে ছল চাতুরি করেছে তাকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। নিহাদ মনে মনে নিতুকে এমন শাস্তি দেওয়ার কথা ভাবল যা দেখে আর কোনো মেয়ে এমন পাপ না করতে পারে। নিহাদের সারা শরীর রাগে জ্বলছে। এই মুহূর্তে নিতুকে পেলে হয়তো নিজের ঝালটা মিটিয়ে নিত। অ্যালবামে লুকিয়ে রাখা নিতুর প্রতিটা ছবিই যেন রাগকে আরও উস্কে দিচ্ছে। একটা একটা করে নিতুর সব ছবিই জ্বালিয়ে দিয়েও মনে শান্তি মিলছে না। নিহাদ কোনো রকমে তার জীবনের সবচাইতে জ্বালাময়ী রাতটা পার করল। সকালে সবার আগেই নিহাদ গোসল সেরে বর সাজে বাইরে আসল। এত সকালে বর সাজে বেরোতে দেখে সবাই মুখ টিপে হাসছে। আব্বু এসে, হ্যাঁ বল রাতে কি যেন বলতে চেয়েছিলি? নিহাদ, না আব্বু তেমন কিছু না। শুধু শুধু বলে কি লাভ, তাই কথা বাড়াল না। দুপুরের আগেই নিতুদের বাসায় পৌঁছে গেছে। কি দারুণ করে সাজানো। চারদিকে রংবেরঙের কাপড় দিয়ে বাহারি ডিজাইন করে লাইটিং করে রেখেছে। ভালোয় ভালোয় বিয়ের কাজটাও শেষ হয়ে গেল। বিয়ে শেষে দুজনকে পাশাপাশি বসিয়ে বিভিন্ন পোশে ছবি উঠাচ্ছে। নিতু অনেকবারই নিহাদের সাথে কথা বলার চেষ্টা করেছে,
কিন্তু একটি বার ঘুরেও তাকায়নি। বিদায় নিয়ে আসার পথেও কোনো কথা বলল। নিতুর কাছে অদ্ভুত লাগলেও কিছু বলল না। বাসায় ফিরতেই সন্ধ্যা হয়ে এসেছে। গাড়ি থামানো মাত্রই নিহাদ নিতুকে রেখে সোজা নিজের রুমে চলে গেল। বাড়ির মেয়েরা এসে নিতুকে নামিয়ে নিয়ে গেল। বসার ঘরে আশেপাশের অনেক প্রতিবেশীরা বসে আছে। সবাই নতুন বউ দেখতে এসেছে। সকলে নিতুকে দেখে প্রশংসায় মাতারা। তবুও এখানে সবাই অপরিচিত। নিতুর বারবারই নিহাদকে পাশে পাওয়া ইচ্ছা করছিল। রাতে কোনো রকমে খেয়েই নিতুকে নিহাদের রুমে দিয়ে আসল। কি সুন্দর করে বিছানা সাজানো হয়েছে। বিছানার চারধারে সুগন্ধি ফুলের গন্ধে মম করছে। নিতুর ঠিক স্বপ্নের মতো করেই সবকিছু সাজানো। রুমে নিতু আর নিহাদ ছাড়া কেউই নেই। নিহাদ উঠে গিয়ে দরজাটা বন্ধ করে নিতুর সামনে এসে দাঁড়াল। নিতু হাত বাড়িয়ে, কই আমার সারপ্রাইজ কই? সাথে মাথে নিহাদ নিতুকে হেঁচকা টান দিয়ে বিছানা থেকে ফেলে সজোরে গালে চড় বসিয়ে দিল। এত জোরে চড় মেরেছে নিতুর চশমাটাও দূরে ছটকে পড়েছে। নিতু কোনো কথাই বলছে না। শুধু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিতু ভাবতেই পারেনি নিহাদ এমন কিছু করবে। সারপ্রাইজটা এমন হবে। নিহাদ, বলেছিলাম না বাসর রাতে এমন সারপ্রাইজ দিব যা পৃথিবীতে কেউ তার স্ত্রীকে দেয়নি। নিহাদ এত জোরেই চড়টা মারল নিতুর চশমাটা দূরে গিয়ে ছটকে পড়েছে। নিতু কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছে। বাসর রাতে এমন সারপ্রাইজ পাবে ভাবতেও পারেনি। চোখ দিয়ে অনাব্রত পানি পড়েই যাচ্ছে। নিহাদ, বলেছিলাম না বাসর রাতে তোকে এমন সারপ্রাইজ দিব যা পৃথিবীতে কোনো স্বামী তার স্ত্রীকে দেয় না। কেমন সারপ্রাইজটা দিলাম বলতো? নাকি আরও কিছুটা বাকি আছে বলেই আরও একটা চড় বসিয়ে দিল? নিতু এবার ফুফিয়ে কান্না করে দিল। এত জোরে চড় মেরেছে যেন এখনই রক্ত ফেটে বের হবে। দুই পাশেই 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। নিতু দুই হাতে মুখটা চেপে ধরে কান্না করছে। চশমা ছাড়া তো কিছুই দেখতে পাই না। মুখ থেকে হাত সরিয়ে ফ্লোরে হাতড়াতে লাগল। নিজের চারদিকে খুঁজেও চশমাটা পেল না। পাবে কি করে? চশমা তো ছিটকে অনেক দূরে চলে গেছে। নিহাদ লাথি মেরে চশমাটা এগিয়ে দিল। নিহাদ, নে ধর চশমাটা পরে নে। দেখতে ইচ্ছা করছে তাই না যে আমি সত্যি তোকে মারলাম কিনা? দেখ আমিই তোকে মেরেছি। নিতু চশমাটা পরে নিহাদের দিকে তাকিয়ে আছে। বিশ্বাসই হচ্ছে না নিহাদ তার গায়ে হাত তুলেছে। বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কান্না করছে। কোনো কথাই বলতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। কোনো রকমে চোখের পানি মুছে কান্না ভেজা কণ্ঠে, নিহাদ কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? নিহাদ এবার আরো জোরে চিৎকার দিয়ে নিতুর চুলের মুঠি ধরে অন্য নাগরের বিছানায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মজা নেওয়ার সময় মনে ছিল না আমি ঠিক থাকব কি না? নিতু, নিহাদ মুখ সামলে কথা বলো। মনে রেখো আমি তোমার স্ত্রী। নিহাদ, স্ত্রী? তোর মতো নষ্টা মেয়ে হবে আমার স্ত্রী? এই পর্যন্ত কতজনের কাছে মজা নিয়েছিস বলতে পারবি? নাকি সে হিসাবটাও রাখিসনি? নিতু, নিহাদ আমার ওপর রাগ থাকলে তুমি আরো মারো কিন্তু এমন নোংরা কথা বলো না প্লিজ। নিহাদ, বাহ, তুই নোংরামো করতে পারবি আর বললেই কষ্ট হয় বুঝি? নিতু, নিহাদ প্লিজ এমন মিথ্যা অপবাদ দিও না। আমি কি করেছি? নিহাদ, মনে পড়ছে না তো? ওকে নিজের চোখেই দেখে নে তুই কি করেছিস ভিডিওটা দেখিয়ে। নিতু নিজেও ভিডিওটা দেখে পাথর হয়ে গেছে। নিহাদকে কি উত্তর দিবে নিজেও জানে না। নিহাদ, কি হলো কথা বলছিস না কেন? এবার বুঝতে পেরেছিস তো? নিতু,
নিহাদ বিশ্বাস করো আমি এমন কিছুই করিনি। এসব সব মিথ্যা। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ভুল বুঝো না। নিহাদ, কোনো কিছুই মিথ্যা না। তুই মিথ্যা। দূর হ আমার চোখের সামনে থেকে। নিতু, তোমার দুটি পায়ে পড়ি আমাকে দূরে যাওয়ার কথা বলো না। আমি কোনো পাপ করিনি। প্লিজ আমাকে বিশ্বাস করো। নিহাদ, এই দূর হ। খবরদার আমাকে টাচও করবি না, ফ্লোরে একটা বালিশ ছুঁড়ে দিয়ে। নিতু, নিহাদ আজ আমাদের বাসর রাত। আমাকে দূরে ঠেলে দিও না। একটু তোমার কাছে থাকতে দাও। নিহাদ, কেন? তোর ওই নাগরকে দিয়ে মন ভরেনি। ওর কথা মনে পড়ছে নাকি? নিতু আর কোনো কথা বাড়ালো না, রুমের এক কর্নারে গিয়ে কান্না করছে। জীবনে যে এমন দিন দেখতে হবে ভাবতেও পারেনি। বাসর রাত নিয়ে কত প্ল্যান ছিল, কত স্বপ্ন ছিল, মুহূর্তের মধ্যেই যে সব শেষ হয়ে যাবে বিশ্বাসই হচ্ছে না। নিহাদ একটা বার ও আমাকে বোঝার চেষ্টা করল না। আমাকে এতটা নিচু ভাবতে পারল? আমার কোনো কথাই বিশ্বাস করল না। নিতু যতটা না আঘাত পেয়েছে শরীরে তার চাইতে 1000 গুণ আঘাত পেয়েছে মনে। কাঁদতে কাঁদতে শরীরটা নেতিয়ে পড়েছে। তবুও আর একবার নিহাদকে দেখতে ইচ্ছা করছে। নিতু অনেকটা কাছের দিকে সরে আসল। নিহাদ হয়তো এখনই তাকে কাছে টেনে নেবে। হয়তো চোখের পানিটা মুছে বলবে আমার নিতু এমন কিছুই করতে পারে না। আমি আমার নিতুকেই ভালোবাসি। কিন্তু নিতুর মনের আশাটা আর পূর্ণ হল না। সারা রাতের মধ্যে নিহাদ একটি বার ও ডাক দিল না। নিহাদ ও যে জেগে রাত পার করেছে সেটা বারবার এপাশ ওপাশ করতে দেখে বুঝতে বাকি নেই। নিতু কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে গেছে কখন যে ফ্লোরে ঢলে পড়েছে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙল নিহাদের বালতি বোঝাই পানি গায়ে ঢেলে দেওয়াতে। নিতু ঘুম ভেঙেই দেখে নিহাদ বালতি হাতে পাশে দাঁড়িয়ে আছে। নিহাদ, ওই বাপের বাড়ি পেয়েছিস নাকি বেলা 8টা পর্যন্ত ঘুমাবি? নিতু কোনো কথাই বলছে না। নিহাদের মুখের দিকে তাকাতেই চোখ দিয়ে পানি পড়ছে। নিহাদ, এই নেকা কান্না না করে ফ্লোরটা পরিষ্কার করে আমার চোখের সামনে থেকে দূর হ। নিতু কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে গেছে কখন যে ফ্লোরে ঢলে পড়েছে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙল নিহাদের বালতি বোঝাই পানি গায়ে ঢেলে দেওয়াতে। নিতু ঘুম ভেঙেই দেখে নিহাদ বালতি হাতে পাশে দাঁড়িয়ে আছে। নিহাদ, ওই বাপের বাড়ি পেয়েছিস নাকি বেলা 8টা পর্যন্ত ঘুমাবি? নিতু কোনো কথাই বলছে না। নিহাদের মুখের দিকে তাকাতেই চোখ দিয়ে পানি পড়ছে। নিহাদ, এই নেকা কান্না করবি না। ন্যাকা কান্না করে আমার মন গলাতে পারবি না। নিজের ভালো চাস তো এখনই ফ্লোরটা পরিষ্কার করে আমার চোখের সামনে থেকে দূর হ। নিতু কোনো জবাব করল না। আজ নিহাদকে সত্যি অনেক ভয় করছে। চোখের কোনো আমার জন্য বিন্দু মাত্র ভালোবাসার পরশ নেই। মা বাবাকে ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে যার জন্য এ বাড়িতে এসেছি সেও আমার না। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আজ নিজেকে বড্ড একা লাগছে। নারীর প্রকৃত সুখ তো তার স্বামী। সেই সুখটা যে কপালে লেখা হয়নি সেটা আর বুঝতে বাকি নেই। নিতু ফ্লোর পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে নিল। রাতের চরের দাগটা না দেখা গেলেও পুরোপুরি মুছে যায়নি। কেমন একটা কালচে ভাব হয়ে গেছে। কালচে ভাবটা লুকাতে একটু মেকআপ করে নিল। নিহাদও তেমন কিছু বলল না। মেকআপ শেষ করে নিচে নামতে বলে চলে গেল। নিতু মেকআপ সেরে একা নিচে নামার সাহস পেল না। নতুন বউ একাকী নামা ঠিক হবে কি না ভেবে পাচ্ছে না। নিহাদ সাথে নিয়ে নামলে এত ভাবতে হতো না। কেউ এসে নিয়ে যাক সেই আশাতে বলে আছে। কিছুক্ষণ বাদেই কিছু পিচ্ছি আর 2জন মাঝবয়সী মেয়েরা এসে নিয়ে গেল।
কালকের মতো আজও বাসায় জন ঢল নেমেছে। নতুন বউ দেখার হিড়িক পড়েছে। তবে গতকালের মতো আজ আর বেশি ধকল সহ্য করতে হয়নি। প্রতিবেশীরা বাদেও বাসায় আত্মীয়ের অভাব নেই। সবাই নিতুর সাথে যেচে কথা বলছে, কিন্তু মনটা নিহাদের কাছে পড়ে আছে। সবার সাথে বকবক না করে নিহাদের সাথে একটা কথা বললেও মনে শান্তি পেত। বাসায় খাবারের অভাব নেই, যে যার মতো নিয়ে ভজন করছে। শ্বশুর শাশুড়ির ব্যবহারটা তো অমায়িক, কিন্তু ভয় করছে নিহাদ ও তো এমন ভালো ব্যবহার করত। তারা যদি লোকচক্ষুর আড়ালে নিহাদের মতো করে। স্বামী যার আপন হল না তার আবার শ্বশুর শাশুড়ি, তারা তো পর করে দিবে চোখের পলকে। খাওয়ার মাঝে শ্বশুর মশাই বাড়িতে কথা বলিয়ে দিয়েছে, কালকে বউ ভাত আমাকে নিতে আসবে। আপাতত বাড়ির জন্য খারাপ লাগছে না, আর বাড়ির মানুষগুলো সত্যি অনেক ভালো। এত ভালোর মাঝে একজনের অবহেলার পাত্র না হয় রয়ে গেলাম। বাকিরা তো ভালোবাসে। নিহাদের খালাতো বোনের বাসা নিহাদদের বাসার একটু দূরেই। ইনি আমাকে না নিয়ে ছাড়লেন না। সাথে অবশ্য নিহাদ আরও কয়েকজন রিলেটিভরাও ছিল। তবুও তাদের বাসার মধ্যমনি বলতে আমি। আপু বোধহয় বেশ রোমান্টিক মেজাজের মানুষ। নিহাদ দূরে দূরে থাকছে দেখে নিজেই আমার হাত ধরিয়ে দিল। আমরা দুজন পাশাপাশি হেঁটে যাচ্ছি, সামনে পেছনে অন্য রিলেটিভরা। যা কাপুর ভয় হলেও যে এ বেলায় হাত ধরে হাঁটতে পারছি তাতেই শুক্রিয়া। শুনেছি আপু ও নাকি প্রেম করে বিয়ে করেছে। ভাইয়া এখন বাইরে আছে, আসতে নাকি আরও কয়েকদিন সময় লাগবে। তবে তাদের মধ্যে যে ভালোবাসার অভাব হয়নি সেটা বারবার কল করে খোঁজ নেওয়া দেখলেই বোঝা যায়। আপুর বাসাটা ভীষণ সুন্দর। বাসার সামনেই বাহারি ফুলের ছোট্ট বাগানও আছে। নিহাদ আর আমাকে রেখে বাকি সবাই যে যার মতো চলে এসেছে। আমাদের রাতে খেয়ে বাসায় যেতে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। আপুর সাথে থাকতে আমার ভালোই লাগছে। এত বড় বাড়ি আপু তবুও এ বাড়িতে কোনো কাজের লোক রাখেনি। কোনো কাজের লোক রাখেনি কথাটা জিজ্ঞাসা করতে আপুর মুখটা মলিন হয়ে গেল। কিছু একটা বলতে গিয়েও বলল না। হয়তো এমন কিছু আছে যা আমাকে এই মুহূর্তে বলতে চাইছে না। আমিও আর কিছু বললাম না। ভাবলাম আপুকে রান্নাতে হেল্প করি, কিন্তু আবারও ঝামেলায় পড়তে হলো। হলুদের গুঁড়া শাড়িতে পরে পুরো শাড়িটাই নষ্ট হয়ে গেছে। আপু নিজেই তার একটা শাড়ি দিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। নিতু ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখল কে যেন তাকে আড়াল থেকে ফলো করছে। পর্দাটা সরাতেই দেখল আপুর দেবর তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। হাতে নাতে ধরা পড়াতে ছেলেটা লজ্জায় মুখই তুলতে পারছে না। ছেলেটা নিজেই মাথা নিচু করে আছে দেখে আর কিছু বলল না। তবে নিহাদকে একা পেয়ে কথাটা চেপে রাখা হল না। নিতু, জানো আপুর দেবরটা না আমার দিকে কেমন করে তাকিয়েছিল। নিহাদ, হয়তো তোকে দেখে কামুকটা জেগে উঠেছে। তুই বললে সে ব্যবস্থাও করে দিতে পারি। তোর কাছে নতুন নতুন পুরুষের ছোঁয়া নেওয়া তো সাধারণ বিষয়। নিজাদ যে এমন একটা কথা বলবে ভাবতেও পারেনি। নিতু কাদো কাদো ভাষায়। নিতু, একজন বাইরের ছেলে আমার দিকে কামুকতার দৃষ্টি দিচ্ছে। তুমি আমার স্বামী হয়েও তার পক্ষ নিচ্ছ? নিহাদ, কে তোর স্বামী? তোর মতো নষ্টা মেয়েদের স্বামী থাকে না। তুই তো একটা। নিহাদ, আমি তোমার স্ত্রী। একজন বাইরের ছেলে তোমার স্ত্রীকে নোংরা নজরে দেখবে তাতে তোমার কিছুই বলার নেই? নিহাদ, ওই ছেলেটা নোংরা হলে তুই কি ধোয়া তুলসী পাতা? নাকি ওকেও এক রাতের সঙ্গী বানাতে ওর নামে কৎসা লটছিস? নিত্য নতুন পুরুষের স্বাদ নেওয়া তো তোর নেশা। মন চাইলে বলতে পারিস না করব না।
নিতু নিহাদের কাছ থেকে এমন কিছু আশা করেনি। ভেবেছিল তাকে বললে ছেলেটাকে সাবধান করবে, আমার পক্ষে কথা বলবে। যাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবেসেছি সেই আমাকে সবচাইতে নোংরা মেয়ের আখ্যা দিচ্ছে। নিজের অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিতু, নিজের স্ত্রীকে নিয়ে এমন নোংরা কথা বলতে তোমার কি একবার ও মনে বাঁধল না? প্লিজ এমন করে বলো না, আমার যে বুকটা ফেটে যাচ্ছে। নিহাদ, খুব কষ্ট হচ্ছে বুঝি? আমারও কষ্ট হয়েছিল, ভীষণ কষ্ট হয়েছিল। তোকে তো মনে প্রাণে ভালোবেসেছিলাম। বিয়ের আগে আমি তো কখনো তোর দেহ চাইনি, কারণ আমার ভালোবাসা ছিল পবিত্র। তুই তো ভালোবাসার অর্থই জানিস না। কোনো ছেলে তোর পাশ দিয়ে হাঁটলেও কষ্ট পেতাম, আর তুই কি না নিজেই নিজেকে অন্য ছেলের ভোগে তুলে দিলই? তুই কখনোই আমার স্ত্রী না, তুই একটা নষ্টা মেয়ে। আমি তো ভালোবেসেছিলাম একটা সুন্দর পবিত্র মনের মানুষকে, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। কোনো নষ্টা মেয়েকে স্ত্রী মানতে পারবো না। কথাগুলো বলতে গিয়ে নিহাদ নিজেও কেঁদে ফেলল। সে যতই নিতুকে নষ্টা বলুক, মনে প্রাণে তাকেই ভালোবাসে। নিতুকে যতটা না কষ্ট দিচ্ছে তার দ্বিগুণ কষ্ট নিজে পাচ্ছে। চোখের পানি মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো। এরই মধ্যে আপুও খাওয়ার জন্য ডাক দিল। ইচ্ছা না থাকলেও কষ্টটা লুকিয়ে খেতে বসতে হল। নিহাদও নিতুর পাশেই বসেছে। কোনো রকমে একটু খেয়েই উঠে পড়ল। নিহাদও বেশি খেল না। খাওয়া দাওয়া করতেই 10টা বাজতে গেছে। 10টা বাজলেই এদিকে রিকশা সিএনজি কিছুই মিলবে না। আপুর অনেক কথা কাটিয়ে বের হতে হল। আপু অনেকবারই বলেছিল রাতটা থেকে যেতে, কিন্তু নিহাদ থাকল না। নিহাদ যেখানে না বলেছে সেখানে নিতুর তো কোনো প্রশ্নই ওঠে না। শহরে রাস্তা তবুও শ্মশানের মতো শুনশান, তার উপর বিদঘুটে অন্ধকার। চারপাশে ঝিঝি পোকারা পাল্লা দিয়ে ডাক ধরেছে। নিতু ছোটবেলা থেকে একটু বেশিই ভোরক। নিজের রুমেই কখনো লাইট অফ করে না, সেখানে এই বিদঘুটে অন্ধকারে খোলা রাস্তাতে হাঁটতে ভয়ে শিহরে উঠছে। নিহাদ অবশ্য দূরত্ব বজায় রেখেই হাঁটছে, নিতুকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। এদিকে নিতু সামান্য কোনো শব্দ পেলেই লাফ দিয়ে উঠছে। হঠাৎ একটা কুকুর পাশ দিয়ে যেতেই নিতু ভয় চিৎকার দিয়ে নিহাদকে জড়িয়ে ধরল। আচমকা জড়িয়ে ধরাতে নিহাদও লাফিয়ে উঠেছে। পুরুষ ছেলে নিজেকে সামলে নিয়েছে। নিতুও নিহাদকে ছেড়ে দিয়ে পাশাপাশি হাঁটার চেষ্টা করছে। বাসায় পৌঁছাতে 10 মিনিটের মতো সময় লাগল। বাসাতে ঢুকেই দেখে আব্বু কেয়ারটেকারকে কাল বউ ভাতের সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। আব্বু, নিহাদ তোমার ফোন কোথায়? নিহাদ, কেন আব্বু? আমার কাছেই। আব্বু, আমি কতবার ফোন করলাম, নিতুর বাসা থেকে কতবার ফোন করল, ফোন ধরনি কেন? নিহাদ পকেট থেকে ফোন বের করে, ফোন সাইলেন্ট হয়ে আছে, বুঝতে পারিনি আব্বু। আব্বু, নিতুর সাথে কথা বলবে বলে ওর আব্বু আম্মু বারবার ফোন করছে, আর তুমি একবার ও খেয়াল করনি? নিহাদ, নিতুর ফোনে কল করলেই তো পারত। আব্বু, নিতু যে কাল বাসাতেই ফোন রেখে এসেছে সে খবরও তুমি জানো না? নিহাদ সত্যি তো জানে না নিতু তার বাসাতেই ফোন রেখে এসেছে। আর বেশি কথা বলা যাবে না, শেষে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। আব্বু, আমি উপরে গেলাম বলে কথা কাটিয়ে দিল। নিতু শ্বশুর আব্বুর পাশে দাঁড়িয়ে ডেকোরেশনের প্ল্যান দেখছে। নতুন বউ এত রাত অবধি জেগে আছে দেখে নিহাদের আব্বু নিজে রুমে পাঠিয়ে দিল। নিতু আরও কিছুটা সময় নিয়ে রুমে যেতে চাইল। কিছুটা সময় বাইরে কাটালে কান্নার হাত থেকে রেহাই মিলবে। ভেতরে গেলেই তো নিহাদের মায়াবী মুখটা দেখতে ইচ্ছা করবে। একটি বার জড়িয়ে ধরে ঘুমাতে মন চাইবে।
তার চাইতে বরং বাইরে থাকাই ভালো। কিন্তু শ্বশুর মশাইয়ের আদেশের কাছে মনের ইচ্ছা জলাঞ্জলি দিতে হল। নিতু রুমে এসেই দেখে নিহাদ ঘুমিয়ে পড়েছে। তবে গতকালের মতো আজ বালিশ নিচে ফেলে রাখেনি। তাহলে কি নিহাদের পাশে গিয়েই শুয়ে পড়ব? আবার গত রাতের কথা ভেবে সাহসও হচ্ছে না। শুধু তো চরমেরাই ক্ষান্ত দিবে না। জেগে যদি দেখে পাশে ঘুমিয়েছি, নোংরা কথার সাগর বইয়ে ছাড়বে। প্রিয় মানুষের মুখ থেকে নোংরা কথা শোনার চাইতে কাটা গিলে খাওয়া অনেক সহজ। নিহাদ বিছানার বাইরের দিকটাতে শুয়ে আছে। বালিশ নিতে হলে নিহাদকে পার করে যেতে হবে। নিতু হাত লম্বা করে বালিশ নেওয়ার সময় বুক প্রায় নিহাদের শরীর স্পর্শ করে ফেলেছে। নিহাদের কোনো হুঁশ নেই। নিতু যে এতটা কাছে চলে এসেছে জানতেও পারল না। নিতু অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে আলতো করে 2 গালে চুমু দিয়ে সরে পড়ল। ফ্লোরের এক কোনো বালিশে গুটিসুটি মেরে শুয়ে আছে। হঠাৎ করে নিহাদ যে ভিডিও দেখিয়েছিল সেটা মনে পড়ল। মাথার ভেতর ভাবনাগুলো আরও চাঙ্গা হয়ে উঠল। তাহলে কি এই ভিডিওটা? নিহাদের কোনো হুঁশ নেই। নিতু যে এতটা কাছে চলে এসেছে জানতেও পারল না। নিতু অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে আলতো করে 2 গালে চুমু দিয়ে সরে পড়ল। ফ্লোরের এক কোনো বালিশে গুটিসুটি মেরে শুয়ে আছে। হঠাৎ করে নিহাদ যে ভিডিও দেখিয়েছিল সেটা মনে পড়ল। মাথার ভেতর ভাবনাগুলো আরও চাঙ্গা হয়ে উঠল। নিতু অনেক ভেবেও কোনো কুল কিনারা পেল না। ওই মেয়েটা যে আমি নই তেমনি দৃশ্যগুলোও তো মিথ্যা নয়। তাহলে কি মিতু? কিন্তু মিতু হলে নিহাদের কাছে কেন পাঠাবে? মিতু যে কোনো ছেলের সাথে এমন অবৈধ সম্পর্কে জড়াতে পারে ভাবতেও পারছে না। বোন হয়ে বোনের সংসার কোনো বা ভাঙতে চাইবে? আমি তো মিতুর কোনো ক্ষতি করিনি। মিতুর সাথে কথা না বলেই কিছুই বলা যাবে না। কাল মিতু আসলে ওর কাছেই সবটা জানতে হবে। তবে তার আগে যে নাম্বার থেকে ভিডিওটা দিয়েছে সেটা নিতে হবে। কিন্তু কিভাবে নিব? ফোন তো নিহাদের কাছে। সামান্য যদি জানতে পারে আমি নাম্বার নেওয়ার ফোন দিয়ে এঁটেছি তাইলে আর রক্ষে থাকবে না। আবার নাম্বারটা না পেলেও তো কোনো সমাধান করা যাবে না। নিতু কি করবে কিছুই বুঝতে পারছে না। নিজের সবটুকু সাহস সঞ্চয় করে নাম্বার নেওয়ার সিদ্ধান্ত নিল। নিহাদ নিজের বালিশের কাছেই ফোন রেখে ঘুমিয়ে আছে। কোনো রকমে ফোন নিয়ে দেখে সিকিউরিটি দেওয়া আছে। নিতু অনেক ভেবে নিজের নামটাই দিয়েছে। এত কিছু হওয়ার পরও নিহাদ তার লক চেঞ্জ করেনি। নিতু নিহাদের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে চেনা বড্ড কঠিন। ফোন ঠিক আগের জায়গাতে রেখে শুয়ে পড়ল। যা হওয়ার সব কাল দেখা যাবে। অনেক ক্লান্ত লাগছে। শারীরিক আর মানসিক দখল তো কম যায়নি। নিতু আজ অনেক সকাল সকালই উঠে পড়ল। না হয় আবার গায়ে পানি ঢেলে দিবে। বাড়ির সকলেই প্রায় উঠে পড়েছে নিহাদ ছাড়া। বাসায় অনুষ্ঠান বলে কথা। সকলে ব্যস্ততার মধ্যে আছে। বাইরে ডেকোরেটর থেকে লোকেরা নানান কাজ করছে। একপাশে রান্নার আয়োজন চলছে। নিতু আশপাশে চোখ বুলিয়ে ভেতরে চলে আসলো। এর মধ্যে শাশুড়ি আম্মু চায়ের কাপ ধরিয়ে দিয়েছে। চা খেতে খেতে গল্প করতে মন্দ লাগছে না। যে চা বানিয়েছে তার প্রশংসা না করলে দায় থাকতে হবে। শুধু ভালো না, অসম্ভব ভালো চা বানাই বটে। শাশুড়ি আম্মুর সাথে টুকিটাকি বিষয়ে আলাপ করে আরও কিছুটা পরিচিত হয়ে নিল। যাদের সাথে সারাটা জীবন থাকতে হবে তাদের ভালো মন্দেরও তো খোঁজ রাখতে হবে। গল্পের এক ফাঁকে শাশুড়ি আম্মু বুঝালেন কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে, আচ্ছা তোমার বিয়ে হয়েছে কয়দিন? নিতু, কেন আম্মু? আজ 2 দিন হল। আম্মু, তাহলে এই সকালে তুমি বাইরে কেন? যাও যাও, আমার ছেলেটাকে সময় দাও। নিতু,
আম্মু ও তো এখনো ঘুমাচ্ছে। আম্মু, বিয়ে হলো মাত্র 2 দিন আর ও কি না ঘুমাচ্ছে? এখন তো তোমাদের না ঘুমিয়ে থাকার সময়। নিতু এবার শাশুড়ি আম্মুর কথার মানে বুঝতে পারল। এই বয়সে ও যে উনি এত রোমান্টিক বোঝার উপায় নেই। যৌবনকালে যে উনি অসম্ভব রোমান্টিক ছিলেন সেটা শ্বশুর আব্বুকে নিয়ে গল্প করা দেখলেই বোঝা যায়। নিজেই তার ছেলেকে বউ পাগল করে তুলতে টেকনিক শিখিয়ে দিল অ্যান। কিন্তু আপসস তিনি তো আর ভেতরের খবর জানেন না। টেকনিকগুলা কাজে লাগাতে পারব না। বেশ খানিকটা সময় গল্প করে নিজেই নিহাদের কাছে যেতে বললেন। আজ বাবার বাসায় যেতে হবে। যা কিছু গুছিয়ে নেওয়ার নিতে বলে দিল অ্যান। নিহাদের ব্যাগও গুছিয়ে দিতে বললেন। নিতু রুমে এসে দেখে নিহাদ বিছানায় নেই। হয়তো বাথরুমে আছে। নিতু ইচ্ছা করেই নিহাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল। এই উচিলায় হলেও নিহাদের সাথে কথা বলা যাবে। দুপুরের আগেই নিতুদের বাসা থেকে লোক এসে পড়েছে। ছোট ভাই বোন রিলেটিভ অনেকে এসেছে। কিন্তু কোথাও মিতুকে দেখা যাচ্ছে না। তার চাইতে আশ্চর্যের বিষয় কাল থেকে মিতু একটি বারের জন্যেও কথা বলতে চাইল না। বিয়ের আগে তো ঠিকই বাইরে থাকলে মিনিটে মিনিটে খোঁজ নিত। বিয়ে হতে না হতে পর হয়ে গেলাম। আমাকে নিতেও আসলো না। নিতু মনে মনে মিতুর উপর অভিমান করে আছে। বাসায় গিয়ে ওর সাথে কথা বলবো না, দেখি ওর কেমন লাগে। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হতে হতেই সন্ধ্যা হয়ে এসেছে। নিতু আর নিহাদ পাশাপাশি বসে আছে। সাথে আরও ডজন খানেক বোনেরা। নিতু বোনদের পেয়ে খুশি আছে। বাসায় পৌঁছেই প্রথমে আব্বু আম্মুকে সালাম করল। নিহাদ ও নিতুর অনুকরণ করল। বাড়ির সকলে নিতুর চাইতে নিহাদকেই বেশি আদর যত্ন করছে। এ বাড়ির প্রথম জামাই। তার উপর বিয়ের পরে এই প্রথম এসেছে জামাই, আদর তো করবেই। বাসায় এসেও মিতু একবার ওর সামনে আসলো না। এমন তো কখনো হয় না। নিতু নিজেই গিয়ে দেখে মিতুর ঘরের দরজা বন্ধ। বেশ কয়েকবার নক করার পরে দরজা খুলে দিল। বোনকে দেখেও যেন তার মধ্যে কোনো অনুভূতি নেই। কিছুক্ষণ চুপ করে থেকে কখন এসেছি বলেই খালাস। নিতুর আরও বেশি খটকা লাগল। এমন দুরন্ত পিঠে মেয়ের চোখ মুখ ছলছলে হয়ে আছে। চেহারায় ও কোনো ঔজ্জ্বলতা নেই। তাহলে কি মিতুর অন্য কিছু হয়েছে? এখনই কি কথাটা জিজ্ঞাস করব? নিতু, আচ্ছা তোর কি হয়েছে? চেহারার এমন অবস্থা করে রেখেছিস কেন? আমাকে তো একটা খোঁজও নিলি না। তোর কি কিছু হয়েছে? মিতু, তোর সাথে পরে কথা বলবো। তুই এখন আমার রুম থেকে যা। নিতু এবার অনেকটাই রেগে গেছে, রাগ দেখিয়ে। আচ্ছা যাচ্ছি। নিতুর আরও বেশি খটকা লাগল। এমন দুরন্ত পিঠে মেয়ের চোখ মুখ ছলছলে হয়ে আছে। চেহারায় ও কোনো ঔজ্জ্বলতা নেই। তাহলে কি মিতুর অন্য কিছু হয়েছে? এখনই কি কথাটা জিজ্ঞাস করব? নিতু, আচ্ছা তোর কি হয়েছে? চেহারার এমন অবস্থা করে রেখেছিস কেন? আমাকে তো একটা খোঁজও নিলি না। তোর কি কিছু হয়েছে? মিতু, তোর সাথে পরে কথা বলবো। তুই এখন আমার রুম থেকে যা। নিতু এবার অনেকটাই রেগে গেছে, রাগ দেখিয়ে। আচ্ছা যাচ্ছি বলে বেরিয়ে আসলো। সেধে কথা বলছি দেখে দেমাগ দেখাচ্ছে। আমি কারো ধার ধারি না, মনে মনে। কই অন্য কারো মধ্যে তো কোনো পরিবর্তনের ছোঁয়া নেই। তাহলে ওর মধ্যে একদিনে এত কিসের পরিবর্তন? নিতু নিচে এসে দেখে নিহাদকে এখনো সবাই মধ্যমনি করি বসিয়ে রেখেছে। নিহাদ যে অস্বস্তি বোধ করছে সেটা তার কাচুমাচু হয়ে বসতে দেখেই বোঝা যাচ্ছে। কাউকে কিছু বলতেও পারছে না। নতুন জামাই। ইচ্ছা না থাকলেও সহ্য করতে হচ্ছে।
নিতু ব্যাপারটা বুঝতে পেরে তার আম্মুকে চোখের ইশারায় সবাইকে সরাতে বলল। আম্মুর কথা কেউ অমান্য করতে পারে না। বাড়ির কুচোকাচাগুলো তো নাই। শ্যালক শালিকারা এক প্রকার কোলে তোলার মতো করে নিহাদকে রুমে দিয়ে আসল। নিতু ও পিছু পিছু আছে। নিহাদকে রুমে রেখে যে যার মতো কেটে পড়েছে। রুমে মানুষ বলতে নিতুই একা। নিতু নিজেই কোথায় কি আছে দেখিয়ে দিল। কোনো কিছু দরকার পড়লে তাকে জানাতে বলল। নিহাদ কোনো কথারই জবাব দিল না। নিতুও তার উত্তরের আশাতে নেই, কারণ সে ভালোভাবেই জানে উত্তর জানতে চাইলে অনর্থ ঘটবে। নিতু ব্যাগ থেকে তোয়ালে বের করে এগিয়ে দিয়ে, এই নাও, ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে। নিহাদ ছো মেরে তোয়ালেটা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। নিতু একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল। প্রায় 4 বছরের রিলেশনের পরে বিয়ে করেও মনে হচ্ছে নিহাদ তার পুরোপুরি অচেনা। এতটা সময় পার করেও তার আপন হতে পারলাম না। নিতু কিছুটা সময় চোখ বুজে শুয়ে থেকে হঠাৎ করে উঠে পড়ল। উঠেই হাঁটা ধরল। আবারও মিতুর রুমে আসল। মিতু কার সাথে যেন ফোনে কথা বলছে। নিতুকে দেখা মাত্রই ফোন কেটে দিল। মিতু, কারো রুমে আসতে হলে নক করতে হয় জানিস না? নিতু, কি বলছিস? আমার বোনের রুমে আসবো তাও নক করে আসতে হবে? মিতু, হ্যাঁ, আসতে হবে। আচ্ছা ছাড়, কেন এসেছিস সেটা বল। নিতু, তুই হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেলি কেন? তোর কি কিছু হয়েছে? আমাকে বল, আমি তো তোর বোন। মিতু, এই সব কথা বলতে এসেছিস? এসব প্রশ্নের কোনো উত্তর নেই। তুই এখন যেতে পারিস। নিতু, আমাকে তাড়িয়ে দিচ্ছিস কেন? আমার উপর অভিমান করেছিস? মিতু, দেখ, তোকে অনেকক্ষণ থেকেই বলছি কিছু বলতে চাইলে বলে বিদায় হ। আমার কাজ আছে। নিতু, বলছি, তুই কি কোনো ছেলেকে ভালোবাসি? বা কারো সাথে কি তোর সম্পর্ক ছিল? মিতু, আমার পার্সোনাল বিষয়ে তো তোকে নাক গলাতে বলিনি। তোর কোনো কথার জবাব আমার কাছে নেই। তুই এখন যেতে পারিস। নিতু, দেখ মিতু, রাগ করিস না। আমি আসলে তোকে যা বলতে চেয়েছি কথাটা ওমন না। তুই একটু বোঝার চেষ্টা কর। আমার জীবন মরণের প্রশ্ন। মিতু, আমার সাথে তোর কিসের জীবন মরণের প্রশ্ন? নিতু আর কথাটা চেপে রাখতে পারল না। ভিডিওর কথা বলে দিল। মিতু, তার মানে তুই বলতে চাস আমি একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে সেটা ভিডিও করেছি, আবার তোর সংসার ভাঙতে তোর বরকেও দেখিয়েছি? নিতু, হয়তো তুই কোনো ছেলের, আর বলতে দিল না। মিতু, তুই আমার বোন, তাই এত সময় চুপ করেছিলাম। আমায় নিয়ে আর একটা নোংরা কথা বললে ভুলে যাব তুই আমার বোন। নিজের কুকর্মের দায় আমার উপর চাপাবি না। রাত করে বাড়ি ফেরা, ছেলেদের সাথে রং তামাশা করা তোর হবিট ছিল। দেখ কার সাথে কি করেছিস, তাই স্মৃতি হিসেবে ভিডিও করে রেখেছে। মিতু এমন আজে বাজে কথা বলাতে নিতু আর রাগকে সামাল দিতে পারল না। রেগে গিয়ে মিতুকে চর বসিয়ে দিল। নিতু, লজ্জা করে না নিজের বোনের নামে এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস? মিতু, লজ্জা কিসের, তুই যা করেছিস? আমি সেটাই বলছি। নিহাদের মতো ছেলে বলে তোকে এখনো বউ বলে রেখেছে। অন্য কেউ হলে চুলির মুঠি ধরে তাড়িয়ে দিত। নিজের মায়ের পেটের বোন হয়েও মিথ্যা অপবাদ দিচ্ছে, সেখানে আর কি বা বলার থাকে? দু চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। নিতু মিতুর দিকে করুণভাবে তাকিয়ে আছে। নিতুকে তাকিয়ে থাকতে দেখে মিতু মুখ ঘুরিয়ে নিল। বোনের চোখের পানিও সে দেখতে চায় না। নিতু আর কিছু না বলে বেরিয়ে আসতে গিয়ে থমকে গেল। দরজাতে নিহাদ দাঁড়িয়ে আছে।
তার মানে এত সময় মিতু যা কিছু মিথ্যা বলেছে নিহাদ সবটাই শুনেছে। নিতু নিহাদের দিকে অসহায় চোখে তাকিয়ে বোঝাতে চাইছে মিতু যা বলেছে সব মিথ্যা বলেছে। নিতু কিছু একটা বলতে যাবে তার আগেই নিহাদ চড় মেরে বসল। চড় খেয়ে ও যেন তার মধ্যে কোনো ক্ষোভ নেই, মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। নিতু আর কিছু না বলে বেরিয়ে আসতে গিয়ে থমকে গেল। দরজাতে নিহাদ দাঁড়িয়ে আছে। তার মানে এত সময় মিতু যা কিছু মিথ্যা বলেছে নিহাদ সবটাই শুনেছে। নিতু নিহাদের দিকে অসহায় চোখে তাকিয়ে বোঝাতে চাইছে মিতু যা বলেছে সব মিথ্যা বলেছে। নিতু কিছু একটা বলতে যাবে তার আগেই নিহাদ চড় মেরে বসল। চড় খেয়ে ও যেন তার মধ্যে কোনো ক্ষোভ নেই, মাথা নিচু করেই আছে। নিহাদ আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমের দিকে পা বাড়াল। পেছনে থেকে নিতু অনেকবার ডেকেছে কিন্তু নিহাদ একটি বারের জন্যও শুনল না। শেষমেশ নিহাদ বিরক্ত হয়ে, কি হয়েছে? ডাকছিস কেন? নতুন কোনো গল্প ফেঁদেছিস নাকি? নিতু, তুমি বিশ্বাস করো মিতু যা বলেছে সব মিথ্যা। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি কোনো ভুল করিনি। নিহাদ, কাকে বিশ্বাস করব? নিজের চোখে দেখে সবটাই শুনে তবুও বলছিস তোকে বিশ্বাস করতে? জীবনে অনেক নির্লজ্জ দেখেছি কিন্তু তোর মতো বেহায়া নির্লজ্জকে দেখিনি। তোর নিজের বোন যেখানে বলছে সেখানে তোকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। নিতু, নিহাদ প্লিজ একটা বার স্বামী হিসেবে না, ভালোবাসার মানুষ হিসেবে বলো না আমি কি সত্যি খারাপ? আমি কি দুশ্চরিত্রা? 4টা বছরে তুমি কি এমন কিছু দেখেছ? নিহাদ, যতই ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চাস না কেন তোর কথাতে আর গলছি না। 4টা বছর একসাথে থেকেও তোকে চিনতে পারিনি, সেটা আমার ভুল ছিল। আমি ভালোবাসার মোহে অন্ধ ছিলাম। এখন চোখ খুলে গেছে। দ্বিতীয়বার আর ভুল করতে পারবো না। নিতু, নিহাদ তুমি কোনো ভুল করনি কিন্তু এখন সত্যি অনেক বড় ভুল করছো। তুমি একদিন সবই বুঝবে বাট সেদিন বড্ড দেরি হয়ে যাবে। নিহাদ, হ্যাঁ তুই ঠিকই বলেছিস। দেরি না করে যা করার শীঘ্রই করতে হবে। জানি তুই এখনো আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসিস, বাট আমি বাসি না। খুব শীঘ্রই তোকে ডিভোর্স দিব। তোর সামনেই অন্য মেয়েকে বউ করে আনব। তখন বুঝবি ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার কি যন্ত্রণা। বুঝবি তোর সামনে অন্য মেয়েকে নিজের করে নেওয়ার কি ব্যথা। নিহাদের মুখ থেকে ডিভোর্সের কথা শুনতাই নিতুর বুকের মধ্যে হাহাকার করে উঠল। নিহাদকে অন্য মেয়ের সাথে সংসার করতে দেখা তো দূরের কথা, ভাবতেও কষ্ট হচ্ছে। নিহাদ, কি হলো? ডিভোর্সের কথা শুনতাই চোখে জল? এখনই চোখের জল নষ্ট করিস না, ভবিষ্যতে অনেক দরকার পড়ব। নিতু কিছু বলতে যাওয়ার আগেই নিহাদ চুপ করিয়ে দিল। দেখ এই রাত দুপুরে বকতে ভালো লাগছে না। ফের যদি একটা শব্দও করিস না, তোর বাবা মা সবার সামনে তার মেয়ের কুকীর্তির নজির দেখিয়ে দিব। নিতু আর ভয় কিছু বলতে পারল না। বাবা মায়ের সামনে ভিডিওটা দেখানোর চাইতে মরণ অনেক ভালো। নিতু, প্লিজ আমি আর কখনো কিছু বলবো না। তুমি আব্বু আম্মুকে ভিডিওটা দেখিও না, কান্না করতে করতে। নিহাদ, ওকে এবারে মতো মাফ করলাম। ফের কখনো নিজেকে সাধু দাবি করতে আসবি না, তাহলে সেদিন কোনোভাবেই আমাকে আটকাতে পারবি না, বলে দিলাম। নিতু, ঠিক আছে তুমি যা বলবে আমি সবটাই মেনে নেব, কিচ্ছুটি বলবো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আজও নিতু ফ্লোরেই শুয়ে পড়ল। কি করবে ভেবে পাচ্ছে না। নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করবে কিছুই মাথায় আসছে না। নিহাদের সামনে কিছু বলাও যাবে না। সত্যি যদি সবাইকে ভিডিওটা দেখায়, পৃথিবীতে আর বেঁচে থাকা হবে না।
তবে জীবন দিয়ে হলেও নিজেকে নির্দোষ প্রমাণ করব। কিন্তু কি করব কিছুই মাথায় ঢুকছে না। বিপদের সময় মস্তিষ্ক ও শত্রু হয়ে যায়, পুরোপুরি ভাবতে ভুলে যায়। নিতুর মনে পড়ল যে নাম্বার থেকে ভিডিওটা এসেছিল ওটা দিয়েই কিছু করা যেতে পারে। কিন্তু নাম্বারটা তো বন্ধ। নিতুর হঠাৎ মনে পড়ল তার একজন খুব কাছের বন্ধু পুলিশ ফোর্সের আছে। কাউকে না কাউকে তো ভরসা করতেই হবে। ওকে একবার ভরসা করে দেখা যেতে পারে। নিতু এই রাতের বেলাতেই তার বন্ধুকে ফোন করল। প্রথমবার রিং হতেই ধরল। হয়তো রাতে ডিউটিতে আছে। নিতু যে নাম্বার থেকে ফোন করেছে সেটা নতুন শুধু নিহাদের জন্যই কিনেছিল। ফোন পিক করতেই নিতু নিজের পরিচয় দিল। নিজেদের মধ্যে বন্ধুত্বের আলাপ করল। নিতু, সাইদ, পুলিশ বন্ধু, বলছিলাম কি আমার একটা হেল্প করবি? সাইদ, হ্যাঁ বল। সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই হেল্প করব। নিতু, কাজটা আমার কাছে অনেক কঠিন বাট তোর কাছে হয়তো অনেক সোজা হবে। সাইদ, কাজটা কি সেটা তো বল। না বললে বুঝব কি করে? নিতু, একটা বন্ধ সিমের নাম্বার দিল, সিমটা কার নামে রেজিস্টার বের করে দিতে পারবি? সাইদ, ধুর, এটা কোনো কাজ হলো? আমি তো টেনশনে পড়ে গেছিলাম কারো আবার কোরাস ফায়ারে দিতে বলিস কিনা। নিতু, দেখ, মজা করিস না। বিষয়টা কিন্তু সত্যি অনেক সিরিয়াস। সাইদ, আরে তুই চিন্তা করিস না, হয়ে যাবে। তবে কিছু পেপারসে তোর সই লাগবে। নিতু, কেন? আমার সই দিয়ে তুই কি করবি? সাইদ, দেখ, নাম্বারের সব ডিটেলস পাবি বাট এসব তো সবার জন্য না। সরকারি কাজে সব কিছুরই নিয়ম আছে। নিতু, ওকে, তুই যেমনটা বলবি তাই হবে। সাইদ, তাহলে কাল তোর বাসায় পেপারসগুলো নিয়ে আসি? নিতু, এই না না, বাসায় আসলে প্রবলেম আছে। তুই বরং স্বর্ণতরী রেস্টুরেন্টে আয়, ওখানে বসে কথাও বলা যাবে। সাইদ, ওকে, ডান। কাল দেখা হবে। বাই। নিতু, বাই। নিতুর এখন কিছুটা স্বস্তি লাগছে। একবার যদি নাম্বারের মানুষকে খুঁজে পাওয়া যায় তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করাই কোনো বাধা থাকবে না। নিতু আবার উঠে বসে দেখে নিল নিহাদ জেগে আছে কিনা। ও কিছু জানতে পারলে সমস্যা বেড়ে যাবে। কাল অনেক কাজ আছে। সকাল সকাল উঠতে হবে। তাই আর কিছু না ভেবে শুয়ে পড়ল। চলবে।